নমস্কার, আমি আপনাদের দীপ্তা। ডক্টর সাপোর্ট বাংলায় আপনাকে স্বাগত। আজকে আরো একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, একটা নতুন বিষয় নিয়ে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বর্তমান পরিস্থিতিতে। এবং প্রতিটা কথা আপনাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে। আজকের বিষয় হচ্ছে তারুণ্য কিভাবে বজায় রাখবো। তারুণ্য বজায় রাখার জন্য কি করতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত কি এমন কাজ করলে আপনার শরীরে তারুণ্য বজায় থাকবে। মানে যদি আপনার 40 বছর বয়স হয় কিন্তু দেখতে লাগবে 20 বা 18, আপনার মনের মতো যেমন হওয়া উচিত ঠিক সেই রকম, সেটা জানার জন্য আমার সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান ইপসিতা চক্রবর্তী। নমস্কার আপনাকে। নমস্কার। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আর আজকের বিষয়টা তো শুনতেই পেলেন। তাহলে মানে এই 40 বছরে আমি 20, এটা হব কি করে? মানে এরকম কোনো ম্যাজিক কোনো কিছু ডায়েট রয়েছে আপনার কাছে? দেখুন, ম্যাজিক ডায়েট বলে কিছু হয় না, এবং চামড়ায় ঝুরি, যেটাকে কুচকানো ব্যাপারটা, যেটা সাধারণ বাংলায় বলে থাকে, মানে বুড়িয়ে যাওয়া। বুড়িয়ে যাওয়া, একদম, এক্স্যাক্টলি একদম। সেই ব্যাপারটা এসে গেছে। তারপরে হঠাৎ সিনেমা আর্টিস্ট দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, ইনফ্লুয়েন্সার্স দেখে আমার হঠাৎ মনে হলো যে আই শুড স্টার্ট সামথিং, এবং আমার এখন এজটাকে ধরে রাখতে হবে, আমাকে বাউন্স ব্যাক করতে হবে, আমাকে কলেজ লাইফে যেরকম দেখতে লাগতো আমাকে সেরকম হতে হবে। এটা কিন্তু একদিনে হয় না। সুতরাং এই তারুণ্য ধরে রাখার জন্য, নিজের চামড়াকে টান টান রাখার জন্য, ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখার জন্য যে জিনিসগুলো করতে হবে, সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে চালিয়ে আসতে হবে। হঠাৎ করে একদিন ওয়ান ফাইন মর্নিং শুরু করলাম, এতে হয় না। যেমন আমরা অবশ্যই করে খাওয়া দাওয়ার দিকে নজর রাখবো, এক্সারসাইজ একটা মিনিমাম আমাদের করতে হবে। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটা ঘুমানো ভীষণ ভীষণ দরকার। আমাদের লাইফস্টাইল এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যেখানে ঘুম ডেপ্রিভেশন, স্লিপ ডেপ্রিভেশন, মানে ঘুমের যতটা আওয়াজ আমাদের ঘুম দরকার, অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা, সেটা হয় না। স্ট্রেসফুল লাইফে স্ট্রেস কমাতে হবে। একটু যোগব্যায়াম যদি করা যায়, সেটা ভেতর থেকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এইগুলো মিলিয়ে কিন্তু আমাদের শরীর, লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য ওয়ার্ড। এই শব্দটাকে, এটা কিন্তু অনেকগুলো জিনিসের সমষ্টি। সবটাকে ধরে রাখলে তবেই গিয়ে আমি আমার তারুণ্য ধরে রাখতে পারবো, বজায় রাখতে পারবো, অনেকটা বয়স হওয়া সত্ত্বেও। একদম। মানে এটা আমি এই যে এই কথাটা বলে না, একদিনে হয় না। একদম। তাহলে কবে থেকে শুরুটা করব? আমার মনে হয় আমরা যারা মারা, আমরা বাচ্চাদের যখন খাওয়ার প্যাটার্নটা শুরু করাচ্ছি, ওরা রোজগার করে না। এটা আমি আমার পেশেন্টদের সবসময় বলি। ওরা রোজগার করে না, ওরা কিন্তু খেতে জানে না। এই আমরাই কিন্তু টেস্টটা ডেভেলপ করাই। এই যে বাজারে প্যাকেজড সমস্ত প্রসেসড আইটেমস পাওয়া যায়, টেস্টটা কোত্থেকে ওরা শিখছে? ওরা দেখছে, জানছে কোনটা ছোট জিনিস, ওটা চিপসের প্যাকেট না সাবানের না শ্যাম্পুর প্যাকেট, ওরা কিন্তু বোঝে না। এটা আমরা পেরেন্টসরা, আমরাই কিন্তু তাদের টেস্টটা ডেভেলপ করাই, এবং অটোমেটিক্যালি ওগুলো এত টেস্টি হয় এবং এতটা খেতে ভালো লাগে, তখন সেটা ভাত রুটি বা নর্মাল যে জিনিসগুলো খাওয়া উচিত আমাদের, যে নর্মাল বাড়ির হালকা খাবার, বাড়ির খাবার, যেটা যেটা ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের সায়েন্টিফিক ভাষায় বলে, মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, সমস্ত ভাইটামিনস, মিনারেলস, এইগুলো সমৃদ্ধ খাবার না খেয়ে সেই প্রসেস জিনিসের দিকে আমরা চলে যাই। সুতরাং ছোটবেলা থেকেই সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, যাতে আমাদের পেট, যেটাকে বলি গাট, সেই গাটটা ঠিক থাকে, এবং গাট ঠিক থাকলে সমস্ত শরীরের সবকিছু ভালো থাকবে, এবং আমরা আমাদের বয়স ধরে রাখা, স্কিন ঠিক রাখা, তারুণ্য বজায় রাখা, সবকিছু, এবং নট অনলি দ্যাট, বিভিন্ন অসুখ থেকেও নিজেদেরকে আমরা আটকাতে পারবো। একদম। মানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে একদম ছোটবেলা থেকে যদি তৈরি করা হয় লাইফস্টাইলটা, তাহলে এই তারুণ্য মানে অল্প বয়সে এই বুড়িয়ে যাওয়ার ব্যাপারটা আসে না। যে এই অল্প বয়সে বুড়িয়ে যাওয়া বা তারুণ্য বিলুপ্ত হয়ে যাওয়া, এইটা কারণ কি? দেখুন, আমাদের এখন যা লাইফস্টাইল হয়েছে না, যেটা প্রথমেই আমি আপনাকে বললাম, আমাদের ঘুম অতিরিক্ত কম হয়, অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ। যারা আমরা কাজ করি, তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা ভীষণ ভীষণ সমস্যার মধ্যে এসে গেছে।
বাড়ি যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, আবার সকালবেলা নানা উঠতে হবে, রকম, নানা রকম পরিস্থিতির শিকার। একদম। ছোট বাচ্চা যদি কারোর বাড়িতে থাকে তাকে তার মানুষ করা, stress আছে। তাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করানো, অ্যাট দ্য সেম টাইম অফিসের ওয়ার্ক প্লেসের স্ট্রেস, এই জিনিসগুলো আর অ্যাট দ্য সেম টাইম ঘুম কম হওয়া, এই জিনিসগুলো। এবং স্পেসিফিক্যালি আমি এটা সবসময় বলি, কোভিডের সময় থেকে ক্লিক অফ আ বাটনে আমরা এই যে বাড়িতে খাবার পেয়ে যাচ্ছি, এইটা একটা আমাদের খুব হয়তো সুবিধের কারণ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু ভেতর থেকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তখন একটাও ম্যাক্সিমাম খাবার হাই ইন সল্ট, হাই ইন প্রসেসড আইটেম, হাই ইন ডিফারেন্ট ব্যাড কোয়ালিটি ফ্যাট, সুতরাং এইগুলো কিন্তু ভেতর থেকে আমাদের শরীরকে শেষ করে দিচ্ছে। সুতরাং আমাদের কিন্তু সচেতন হওয়া ভীষণ ভীষণ ভীষণ, একদমই তাই। এবং এই সচেতন হওয়াটা খুব, মানে যারা শুরু করেননি তারা শুরু করতে পারবেন, মানে তার সময়টা রয়েছে। একদম একদম। একদম একদম। এবং আজকে যদি আমার কেউ একজন সিনিয়র মানুষ শোনেন, তাকে আমি বলবো আপনি আপনার ছেলেকে, মেয়েকে, বাড়ির ছোটরা যারা রয়েছে তাদেরকেও এই আলোচনার মাধ্যমে সমৃদ্ধ করুন, যাতে তারাও জিনিসটা লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করতে পারে। যে একদিন একটু বাইরের খাবার ক্ষতিকারক সেটা বলছি না, কিন্তু একদিন মানে কিন্তু সপ্তাহে 7 দিন নয়। এইটাকে মাথায় রাখা, খেতে মানুষের ইচ্ছা করতেই পারে, কিন্তু সেটা কতটা, কিভাবে, কদিন, মাসে, সপ্তাহে, সেটা কিন্তু একটা পরিমিতির মধ্যে আমাদের থাকতে হবে। আচ্ছা, এখন তো খুব শোনা যায় ফ্রি রেডিক্যালস, টক্সিন, এগুলো কি? দেখুন, এগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে, শরীরটা সর্ট অফ মেশিন, এর মধ্যে সারাক্ষণ অজস্র বিভিন্ন রকমের কাজ চলছে। কিছু আমাদের জিনিস ফ্রি র্যাডিক্যালস ডেভেলপ করছে, টক্সিন ডেভেলপ হয় কিছু খাদ্যদ্রব্যের মাধ্যমে, কিছু এনভায়রনমেন্টের মাধ্যমে, কিছু আমরা প্রচুর খাবার কিনি যার মধ্যে প্রচুর পেস্টিসাইড থাকে, আমরা টেরও পাচ্ছি না। হয়তো যতটা ধুচ্ছি আমরা কিরকম ধুচ্ছি, একটু বালি লেগে আছে, এটা বাজার থেকে এনেছে ধুয়ে নিচ্ছি, কিন্তু যতটা ধোয়া দরকার বা যতটা ধুলে স্কিনে, সেই ভেজিটেবল বা ফ্রুটের স্কিন থেকে জিনিসটা সরে যাবে, সেটা হয়তো আমরা করে উঠছি না বা জানি না অতটা। তার ফলে আমাদের সেই জিনিসগুলো শরীরে যাচ্ছে, শরীরে গেলে সেগুলো তখন ক্ষতিকারক হচ্ছে। এবং এর মানে এইগুলোর জন্য আমাদের স্কিন খারাপ হতে পারে, আমাদের বিভিন্ন রকমের অসুখ হতে পারে, ক্রনিক ডিজিজেস হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। সুতরাং বিভিন্ন রকমের জিনিস কিন্তু ভেতর থেকে ডেভেলপ করে। সেই জন্য টক্সিন রিমুভাল বেসিক্যালি কিন্তু আমাদের শরীর, লিভার এবং কিডনির কিন্তু ওটা কাজ, কিন্তু সেটা যতক্ষণ ওভারলোড হয়ে যাবে, তো খুব স্বাভাবিকভাবে সেটা শরীরের ওপর ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। একদম। আর ফ্রি রেডিক্যালসটা একই ব্যাপার, মানে ক্ষতি করবে শরীরের জন্য, এটা ক্ষতি করবে। সেই জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমরা কি ধরনের জিনিস খাবো, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবো, গ্রিন লিফি ভেজিটেবলস খাবো, ফ্রেশ ফ্রুটস খাবো, নিজের ওয়েটটা বজায় রাখবো, নিজের একটা হাইড্রেশন ভীষণ ইম্পর্টেন্ট, যেটা জল খাওয়া। একবারে ঘুম থেকে উঠে 1 বোতল জল খাই নিলাম, দ্যাট ওয়ন্ট হেল্প। কারণ হচ্ছে এই জলটা খেলাম, আমার সেটা কিন্তু বাথরুমের মাধ্যমে বেরিয়ে যায়, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। জলটা এমন ভাবে খেতে হবে যাতে আমার প্রত্যেকটা কোষ, সেল, এগুলো যাতে হাইড্রেটেড থাকে। প্রতি মুহূর্তে, প্রত্যেক ঘন্টায় আমি একটা, সেরকম বলে একটা সিম্পল মোবাইলে, আমরা আজকাল স্মার্টফোন নেই এমন লোক নেই, স্মার্টফোনে আমরা অ্যালার্ম দিয়ে রাখলাম, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে পরে 1 গ্লাস করে জল খেলাম, তাহলে দিনে 8 থেকে 9 গ্লাস জল আমাদের খাওয়া হয়ে যায়। এখন তো স্মার্টফোনের ব্যাপারে এখন তো সবাই স্মার্ট ওয়াচ ইউজ করছে, সেটা আরো বেশি নিডফুল। অ্যাবসলিউটলি। আচ্ছা, বয়স ধরে রাখতে আমরা বলি যে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খাওয়া খুব ভালো, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট যে খাবারগুলো, সেইগুলো তাহলে আমরা চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে যে এতে রয়েছে, আমরা প্রতিদিন খেতে হবে? মানে পাতে রাখার যে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার কি কি রাখতে পারি, আর এটা দরকারও, এটা কেন দরকার সেটাও আমাকে বলবেন। একদম। অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমি বললাম, ফ্রি র্যাডিক্যাল টক্সিন গুলো রিমুভ করার জন্য এগুলোর একটা যথেষ্ট উপকারী ভূমিকা রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট বেসিক্যালি সবসময় খেয়াল রাখবেন, কালার্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সেইগুলো রঙিন, কমলা, বেগুন, গ্রিন, এই যে কালার্স গুলো আমাদের, রেড, এই যে কালার্স গুলো আমাদের খাবারের মধ্যে রয়েছে, টমেটো, ডিফারেন্ট কালার্স অফ ক্যাপসিকাম, ব্রিঞ্জল, ক্যারটস, ম্যাঙ্গো, গ্রিন লিফি ভেজিটেবলস, এইগুলো অবশ্যই করে খাবারে রাখবেন। একটা বোল ফুল অফ স্যালাড অবশ্যই করে রাখবেন খাবারে, এবং তার সঙ্গে গুড নাটস অ্যান্ড সিডস, যেটা এখন ভীষণ রকম পাওয়া যায়, সেগুলোকে রাখবেন। তখন তার মধ্যে একটা গুড ফ্যাট আছে, যেটা কিনা আপনার শরীরের জন্য উপকারী, এবং সেটা
গুড কোলেস্ট্রল যেটাকে আপনারা সবাই ব্লাড টেস্ট করান, সবাই জানেন লিপিড প্রোফাইলটা কি জিনিস। সেখানে যেটা দেখবেন HDL যে কোলেস্ট্রলটা সেটাকে বাড়াতে সাহায্য করে, এবং LDL উইচ ইজ আ ব্যাড কোলেস্ট্রল সেটাকে কমাতে সাহায্য করে। সুতরাং বিকেলবেলা আমাদের একটা টেন্ডেন্সি থাকে, খিদে পেলে উই টেন্ড টু হ্যাভ সামথিং উল্টো পাল্টা, তেলে ভাজা, বাইরের জিনিস কিছু খেয়ে নিলাম, নাহলে একটু কেক খেয়ে নিলাম, চানাচুর খেয়ে নিলাম, এই জাতীয় জিনিস আমরা খেয়ে নিই। তার জায়গায় একটা হ্যান্ডফুল অফ নাটস, হ্যান্ডফুল অফ মাখানা, একটা গুড ফ্যাট যাচ্ছে, একটা গুড অ্যামাউন্ট অফ ফাইবার যাচ্ছে, পেটটা ভরা থাকছে, অথচ আমি স্বাস্থ্যসম্মত একটা জিনিস খেয়ে নিলাম। এটা এমন একটা জিনিস যারা বাড়িতে থাকেন তারা ইউজ করতে পারেন, যারা ট্রাভেল করছেন, বিকজ ড্রাই জিনিস একটা ছোট্ট কৌটোয় আমি রেখেই দিতে পারি, আমার ডেস্কে আমি, আমার ক্যাবিনেটেও আমি রেখে দিতে পারি, তবে ইজিলি ইট ক্যান বি, বেনিফিট অফ ইট ক্যান বি ইউটিলাইজড, খুব ভালোভাবে এটা করা যেতে পারে। তেল যেটা আমরা ব্যবহার করব, অবশ্যই স্যাচুরেটেড ফ্যাটটাকে অ্যাভয়েড করা, যে ফ্যাটটা রুম টেম্পারেচারের সলিডিফাইড থাকে, শক্ত থাকে, সেই জাতীয় জিনিসকে অ্যাভয়েড করা। ভেজিটেবল অয়েলকে নেওয়া, তখন অলওয়েজ মনে রাখবেন মার্কেটিং গিমিকের জন্য প্রচুর জিনিসের উপর কোলেস্ট্রল ফ্রি লেখা থাকতে পারে, কিন্তু কোলেস্ট্রল প্লান্ট সোর্সে কোলেস্ট্রল থাকে না। সুতরাং অনেক ব্রেড স্প্রেড পাওয়া যায় যেটা কোলেস্ট্রল ফ্রি বলে মার্কেটে বিক্রি হয়, তার মানে এই নয় যে ফ্যাট ফ্রি। কোলেস্ট্রল ফ্রি মানে ফ্যাট ফ্রি নয়, এই ভ্রান্ত ধারণাটা কখনো, মানে এটা ভুলবেন না। একদম একদম, মানে এটা একটা বলতে পারেন মার্কেটিং একটা Strategy. আছে, প্লাস হচ্ছে একজন বললো মানে আরো 100 জন Spread জেনে করে। একদম। কারণ খাবার এমন একটা জিনিস, এটা আমরা অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান প্র্যাকটিসিং ফর সো মেনি ইয়ার্স, আমরা একটা জিনিস ফেস করি, খাবার এটা তো আমি জানি, আমার বাড়ির লোক জানে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার লোক, কিন্তু এর পেছনে একটা হিউজ সায়েন্স কাজ করে, এবং দ্যাট অলসো এভিডেন্স বেসড। মানে আমরা যে কথাগুলো পেশেন্টদের বলি বা যাকেই বলি না কেন, বাড়ির লোককেও বলি, সেইটার পেছনে কিন্তু একটা রিসার্চ কাজ করে, সেই রিসার্চের পরিপ্রেক্ষিতে যেটা আমরা বলি সেটা কিন্তু তার পরিপ্রেক্ষিতে বলি কথাগুলো। বয়স ধরে রাখার জন্য আপনি যেমন অ্যান্টি অক্সিডেন্টের একটা বিশাল একটা তালিকা দিলেন, মানে সেটা খুব ভালো, তার পাশাপাশি তো প্রোটিনও খুব দরকার। একদম। সেটা কেন দরকার, মানে প্রোটিনটা কেন খাবো আর কি কি রাখবো? প্রোটিন আমাদের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পুরোটা কিন্তু প্রোটিন দরকার। এই যে শরীরের মাসল, এটাও কিন্তু প্রোটিন। 30 বছরের পর থেকে আমাদের শরীরে একটু মাসল উইকনেস শুরু হয়ে যায়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। বিভিন্ন ধরনের টেস্ট আছে যা থেকে বোঝা যায় যে ভেতরে আমাদের চেহারা দেখে হয়তো কোনটা ফ্যাট মাস কি কোনটা মাসল মাস আমরা বুঝতে পারি না, কিন্তু প্রোটিন কিন্তু মাসল তৈরি করতে, শরীরের মাসলকে বজায় রাখতে হেল্প করে। প্রোটিন কি ধরনের প্রোটিন আমরা খাবো? অলওয়েজ দু রকমের প্রোটিন হয়, একটাকে বলে ফার্স্ট ক্লাস প্রোটিন, একটাকে বলে সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে অ্যানিমাল সোর্স, মানে মাছ, চিকেন, ডিম, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, অথবা ডাল অ্যান্ড ডাল প্রোডাক্টস, মানে যে কোনো টাইপের ডাল বা ডাল জাতীয় মানে জিনিস। এটাকে মাংসের একটা, মানে চিকেন বলুন বা ডিম যারা খান না তাদের বিকল্প, ডাল এবং দুধের জিনিস, বিকল্প, এটা বিকল্প, এবং তাদের প্রোটিন তো নিতেই হবে। সুতরাং যারা পিওর ভেজিটেরিয়ান তাদের তো ওই সোর্সটাকে বজায় রাখতে হবে, নইলে শরীরের টোটাল প্রোটিনটা আমি কোথা থেকে সাপ্লাই হবে। এবং সেই প্রোটিনটা কিরকম ভাবে, এখন যেটা আমাদের ভারতীয় গাইডলাইন যেটা রয়েছে, আপনার যা বডি ওয়েট, সে আইডিয়াল বডি ওয়েটে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, তার মানে আপনার যদি 60 কেজি বডি ওয়েট হয়, তার মানে অ্যারাউন্ড 48 to 50 গ্রামস অফ প্রোটিন। 48 to 50 গ্রামস প্রোটিন মানে কিন্তু এই নয় যে 50 গ্রামের একটা মাছ খেয়ে নিলাম। ভাত থেকেও প্রোটিন আসে, রুটি থেকেও প্রোটিন আসে, ডাল থেকে আসে, দুধ থেকে আসে, মাছ চিকেন থেকে আসে, সব থেকেই অল্প 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 করে প্রোটিন আসে। সুতরাং একটা প্লেট, যেটা ইন্ডিয়ান থালি আমরা বলি, সেটাকে আমি যদি 4 ভাগ করি, একটা 50% কে শুড বি ফিল্ড উইথ ফল এবং সবজি, বাকি যে দুটো 25-25 থাকছে, একটা 25% থাকবে কার্বোহাইড্রেট, যেটা ভাত, রুটি, মুড়ি, চিড়ে আমরা সিরিয়ালস বলি, যেটা আনাজ বলি, যেটা সেইটা, আর বাকি 25% হচ্ছে আপনার প্রোটিন পার্ট। এই থালিটাকে মেনটেন করা অবশ্যই দরকার, যাতে আপনার সারাদিনের দৈনন্দিন যা রিকোয়ারমেন্ট সেটা আপনার ফুলফিল হয়। একদম। তাহলে এর পাশাপাশি উদ্ভিজ যেটা রয়েছে, সেটা, সেই প্রোটিনটার কি বলবেন, মানে সেটাও তো দরকার। একদম, প্লান্ট প্রোটিন ইজ এ ভেরি গুড কোয়ালিটি প্রোটিন, বাট অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট ক্লাস প্রোটিনের কোয়ালিটি হচ্ছে, যদি কম্পেয়ার করি, একটা পিডিকা স্কোর বা স্কোর বলে একটা জিনিস হয় আর কি প্রোটিন কোয়ালিটির ওপর,
সেটা হয়তো ফার্স্ট ক্লাস প্রোটিনের একটু বেশি। সেই কারণে যারা ননভেজ তাদের আমরা বলি যে আপনারা ফার্স্ট ক্লাস প্রোটিন খান, কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন বা প্লান্ট প্রোটিন যেগুলো, সেগুলোরও প্রচুর উপকারিতা রয়েছে। যেরকম পি প্রোটিন, প্রচুর আজকাল সাপ্লিমেন্ট হিসেবে পি প্রোটিন এরকম প্যাকেজড কন্টেনারে পাওয়া যায়, সেটাও কিন্তু মানুষ খেতে পারে। সয়াবিন যেটা নিউট্রেলা বা সয়া নাগেটস যেগুলো, গ্র্যানিউলস যেগুলো, সে প্রোটিন কোয়ালিটি কিন্তু অলমোস্ট ননভেজের মতো। সুতরাং যারা সয়াবিন খান তাদের রিকোয়েস্ট করবো, আপনারা যদি প্রত্যেক দিন ভেজিটেরিয়ান হিসেবে সয়াবিন, একটা গুড অ্যামাউন্ট অফ সয়াবিন আপনারা যদি ডায়েটে রাখেন, আপনার অনেকটা প্রোটিন পার্ট তাতে কিন্তু রিপ্লেসড হয়ে যাচ্ছে, আপনার রিপ্লেনিশড হয়ে যাচ্ছে আপনার শরীরের প্রোটিন চাহিদা যেটা। সুতরাং উদ্ভিজ প্রোটিন, আমি শারীরিক অসুস্থতার দিকে যাচ্ছি না, তাতে কিছু পজিটিভ ইম্প্যাক্ট অফকোর্স উদ্ভিজ প্রোটিনে রয়েছে, কিন্তু প্রোটিন কোয়ালিটির দিক থেকেও বিচার করলে ভালো প্রোটিন রয়েছে উদ্ভিজ প্রোটিনে। এবং যারা ভেজিটেরিয়ান স্পেসিফিক্যালি তাদের আমি বলবো, এক বাটি ডাল খেয়ে কিন্তু সারাদিনের প্রোটিন কনজাম্পশন হয় না। তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে যে তারা কি ধরনের প্রোটিন এবং কতটা খাচ্ছেন, তাদের কিন্তু এটার উপর ফোকাস করা ভীষণ দরকার। একটা প্রশ্ন মানে খুব দরকার, মানে সবার মুখে মুখে একদম চিনি ছাড়া সমস্ত কিছু খাই, চিনি হোয়াইট যে এটা থাকে, সুগার থাকে, এবং আরো তো আছে ব্রাউন সুগার রয়েছে, আরো যে সুগার গুলো রয়েছে, সেই জিনিসটা কতটা ক্ষতিকর আমাদের জন্য? মানে এই চিনির জন্য শুধুমাত্র তো মানে বিভিন্ন রকম মানে চিনিটা আমরা বিষই খাচ্ছি, কিন্তু এটার জন্য শুধুমাত্র যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সেটা তো বটেই, এর সাথে সাথে আমরা তো বিভিন্ন রকম ত্বকেরও ক্ষতি করছি। মানে এটা ত্বকের ক্ষতি করে তো? দেখুন, চিনিটা বেসিক্যালি না জীব ছাড়া কোনো ফাংশন নেই। কেউ কারোর সুগার ফল করলো, ইমিডিয়েটলি সুগারটাকে বাড়ানোর জন্য চিনি খাচ্ছি, সেটা একটা সায়েন্টিফিক রিজন থাকতে পারে, এবং সেটা অসুস্থতার জন্য, সেটা একটা সাময়িক রিলিফের জন্য, পেশেন্টটাকে স্টেবিলাইজ করার জন্য। এছাড়া কিন্তু জীব ছাড়া চিনির কোনো উপকারিতা নেই, শুধু টেস্ট বাড়ায় আর কিচ্ছু করে না। আমাদের ভাষায় আমরা ওটাকে হোয়াইট পয়জন বলে থাকি। সুতরাং চিনি ছাড়া যদি ন্যাচারালি সুইট কিছু খেতে হয়, দুটো খেজুর খান, দ্যাট উইল বেনিফিট ইউ, ভালোও লাগবে খেতে, উপকারীও। অথচ সুইট টুথ, যাতে সুইট ক্রেভিংস যাদের রয়েছে, তারা সেটা সেইভাবে রিপ্লেস করতে পারেন। কিছু আর্টিফিশিয়াল সুইটনেস মার্কেটে অ্যাভেলেবল আছে, যেগুলো ক্যালোরি অলমোস্ট নেগলিজিবল, মানে ভেরি ভেরি নেগলিজিবল, বিকজ সেটা লাগে ভেরি মিনিমাল অ্যামাউন্টে। যদি আপনার ধরুন দই খাচ্ছেন, ছানা খাচ্ছেন, আপনার ওই টকটা বা ছানাটা ব্ল্যান্ড আপনার ভালো লাগছে না, সেখানে আপনি ইউ ক্যান অ্যাড অনেক আর্টিফিশিয়াল সুইটনেস এখন মার্কেটে বেরিয়ে গেছে, সো সেগুলো অল্প ছড়িয়ে খেতে পারেন। বাট কোনোটাই কিন্তু আধিক্য ভালো নয়। কম পরিমাণে জাস্ট স্বাদ বদলের জন্য ইউ ক্যান হ্যাভ। ইভেন এগুলো দিয়ে চাইলে আপনার পায়েস খেতে ইচ্ছা করছে, অথচ আপনার স্থূলতা অনেকটা, আপনার চিনি খাওয়াটা নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে, তো সেইখানে আপনি একটুখানি সেই সুগারের সাবস্টিটিউট দিয়ে আপনি একটু ক্ষীর বানিয়ে খেলেন, একটু পায়েস বানিয়ে খেলেন, খেতেই পারেন। একদিন দুদিন খেলে কোনো ক্ষতি হয় না। মানে এটা যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি ত্বকের জন্য ক্ষতিকর। একদম, তখন এটা তো কোনো মানে পুড়িয়ে যাওয়াটা, তখন বিনা কারণে অতিরিক্ত মিষ্টিও কিন্তু শরীরের জন্য, যেরকম আমরা ফ্যাটটাকে কন্ট্রোল করতে বলি, সুগারটাকেও আমরা কন্ট্রোল করতে বলি, তখন এগুলোর কোনো তো বেনিফিট নেই। একদম একদম একদমই তাই। আচ্ছা, মনে করুন এই যেটা বললেন যে চিনি একটা হোয়াইট পয়জন, এবং বাজারে তো এখন তো ব্রাউন সুগার থেকে শুরু করে জ্যাগারি পাউডার থেকে শুরু করে এগুলো কি খাওয়া যায়? দেখুন, যদি আপনি, আবারও বলবো, যদি ক্যালোরি কনসিয়াস হন, হয়তো ব্রাউন সুগার বা জ্যাগারি পাউডার স্লাইটলি বেটার দ্যান চিনি, কিন্তু ক্যালোরি কন্টেন্টের দিক থেকে পার্থক্য বিশেষ কিছু নেই। একটা যদি ওবিজ মানুষকে বা ওভারওয়েট মানুষকে আমাকে ক্যালোরি রেস্ট্রিকশন করতে হয়, তার ফিজিক্যাল কারণে আমাকে তাকে ওজন কমাতে বলতে হয়, তাকে কিন্তু আমি না ব্রাউন সুগার না জ্যাগারি পাউডার কোনোটাই আমি অ্যাডভাইস করব না, বিকজ ক্যালোরি অলমোস্ট সেম। মানে যদি আমি নিজেকে একদম মানে ফিট রাখতে চাই এবং দেখতে খুব সুন্দর হতে চাই, এবং আমি একদম মালাইকা অরোরার মতো হতে চাই, আমি সুগার বাদ দিতে হবে। একদম একদম একদম। এবার অনেকে জেনেটিক্যালি প্রিডিসপোজ, কারোর হয়তো প্যারেন্টস ডায়াবেটিক বা ফ্যামিলিতে কেউ রয়েছে, সুতরাং আমি হয়তো এখনো অব্দি আমি ভালো আছি, কিন্তু আমি কেন ট্রাবল ইনভাইট করবো? আমি নিজে যদি ডায়েটারি রেস্ট্রিকশন করে মিনিমাম চিনিটুকু লাইফ থেকে বাদ দিয়ে দিলাম,
মেজর কিছু তো না, হুম, 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 এইটুকু এইটুকু এ তো করতেই পারি আমরা। একদম। আচ্ছা, শোনা যায় যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যাসিড এটা ত্বকের জন্য ভীষণ ভালো, সত্যি? ওমেগা থ্রির প্রচুর বেনিফিশিয়াল ইফেক্ট রয়েছে, এবং তার থেকেও বড় কথা যেটা যেটা আমি তখন বোঝাচ্ছিলাম যে এইচডিএল কোলেস্ট্রলের কথা, সেটা ওমেগা থ্রির মাধ্যমে আমরা মানে ওমেগা থ্রি খেলে আমরা সেই জিনিসগুলো শরীরে পেতে পারি। এবং অ্যাট দ্য সেম টাইম ওই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা আমরা খাচ্ছি, খেয়ে তখন আমরা গুড কোলেস্ট্রল শরীরে ডেভেলপ করছি। ইটস আ সোর্স অফ গুড ফ্যাট অলসো, বিকজ আমরা এই যে নাটস অ্যান্ড সিডস গুলো খাচ্ছি এর মধ্যেও কিন্তু একটা গুড ফ্যাট থাকে, সেটা কিন্তু রিচ ইন ওমেগা থ্রি। আমরা যে ভেজিটেবল অয়েল, যেমন সয়া অয়েল, ক্যানোলা অয়েল, এগুলো কিন্তু রিচ ইন ওমেগা থ্রি। আমরা আমন্ডস, ওয়ালনাটস, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলো কিন্তু রিচ ইন ওমেগা থ্রি। তবে খুব একটা আমাদের যে বাঙালি মাছ খেয়ে থাকি সেগুলো কিন্তু খুব একটা ওমেগা থ্রি রিচ হয় না। কারণ হচ্ছে স্যামন, ম্যাকারেল, এই টাইপের যে সামুদ্রিক মাছগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রিজে যে মাছগুলো বেশি খাওয়া হয়ে থাকে, সেই মাছগুলো ইউজুয়ালি রিচ ইন ওমেগা থ্রি। তো সেইখানে উই ক্যান হ্যাভ ফিশ অয়েল সাপ্লিমেন্টস, সেটা আমরা খেতে পারি, সেখানেও আমরা বেনিফিটটা একই পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি পাতে কি রাখবো রোজকার পাতে? ওমেগা থ্রি হিসেবে হুম, আপনি সারাদিনের ডায়েটে রাখুন, নাটস অ্যান্ড সিডস রাখুন, আচ্ছা যেটা বললাম, অ্যান্ড যে তেলগুলো বললাম সেই তেল দিয়ে আপনি রান্না করুন, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সোর্সটা চলে আসবে। একদম। যৌবন মানে কি শুধুই ত্বকের চকচকে ভাব, নাকি ব্রেন এবং হার্টের তারুণ্য ধরে রাখাও দরকার? অবশ্যই, অবশ্যই। কারণ হচ্ছে আজকাল বিকজ অফ স্ট্রেস আমাদের খুব অল্প বয়স থেকে অন্য কিছু হোক না হোক মানুষ হাইপারটেনসিভ হয়ে যাচ্ছে, প্রেশার এসে যাচ্ছে। সেইটা কিন্তু প্রলং প্রেশার যার থাকছে তার কিন্তু হার্ট এবং ব্রেনের উপর একটা ইম্প্যাক্ট হতে পারে। সুতরাং খাবার আমাদের এমন কিছু খাওয়া উচিত এবং লাইফস্টাইল এমনভাবে আমাদের মেনটেন করা উচিত তাতে আমরা হার্ট এবং ব্রেনটাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে পারি। বাইরে থেকে দেখতে আমাকে দারুণ লাগছে, দ্যাট ডাজন্ট মিন আমি ইন্টারনালিও ভালো আছি। তবে হ্যাঁ, ইন্টারনালি ভালো না থাকলে সেটা কিন্তু ইম্প্যাক্টেড হয়, শরীরের চেহারার মধ্যে কিন্তু ছাপ একটা পড়ে যায়। তো সেই কারণে আমি বলবো যে হার্ট ব্রেন ভালো রাখার জন্য লাইফস্টাইল মডিফিকেশন, গুড ফ্যাট খাবেন, সিরিয়াল যেগুলো খাবেন সেগুলোকে হাই ফাইবার সিরিয়াল, যেমন হোল গ্রেনস গুলোকে খাওয়া, যেরকম আটা খাওয়া ইনস্টেড অফ ময়দা। যদি ব্রাউন রাইস খেতে পারেন খুব ভালো হয়, সেটা খেতে পারেন। সমস্ত যেগুলো গ্রিন লিফি ভেজিটেবল, যে ভেজিটেবলস গুলো কালার্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, স্যালাডস, হাই ফাইবার, এগুলোকে সমস্ত ডায়েটে রাখবেন, যাতে করে কিনা হার্ট এবং ব্রেন ফাংশনের জন্য উপকারী। আমাদের সিম্পল একটা নাট হচ্ছে ওয়ালনাট, যেটাকে বাংলায় বলে আখরোট, সেটা দেখতে কিন্তু ব্রেনের মতো। একদম। এটা কিন্তু অন্তত দিনে যদি 5টা 6টা খেতে পারেন, ধরুন এই বিকেলে আমি যেরকম একটু আগে বলছিলাম, সেটা কিন্তু ব্রেন ফাংশনের জন্য ভীষণ ভালো। সুতরাং এইভাবে কিন্তু আপনাকে হার্ট হেলথ, ব্রেন হেলথ, তখন ব্রেনটাকে কিন্তু ইটস আ পার্ট অফ ইউর বডি, ইটস অ্যান অর্গান। সুতরাং এই ব্রেনটাকেও আমাদের ইকুয়ালি ট্রিট করতে হবে। এবং হার্ট ফাংশনিং এর জন্য আমাদের মিনিমাম অ্যাটলিস্ট 30 মিনিটস পার ডে, 5 ডেজ আ উইক, মানে 150 মিনিট সপ্তাহে অন্তত সিম্পল ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং, এটা করতেই হবে। এছাড়া যদি কেউ যোগ ব্যায়াম করতে পারেন খুব ভালো হয়। হোলিস্টিক অ্যাপ্রোচ ভেতর থেকে সুস্থ করবে আপনাকে। সুতরাং হার্ট এবং ব্রেন দুটোকেই সুস্থ রাখা, ভালো রাখা আমাদের হাতে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে জল জল পান করা, মানে জল খাওয়ার ব্যাপারটা নিয়ে। আচ্ছা, জল খাওয়া, কতটা জল খাবো দিনে ত্বক ভালো রাখতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বা শুষ্কতা দূর করতে? দেখুন, 2.5 থেকে 3 লিটার একটা নর্মাল হেলদি হিউম্যান বিং এর বলে থাকি। তখন আমি আজকে যে পয়েন্টস গুলো বলছি সেগুলো কনসিডার করে বলছি যে সেই মানুষটার কোনো অসুবিধে নেই, কোনো রেস্ট্রিকশনস নেই, কোনো ফ্লুইড রেস্ট্রিকশন নেই, কোনো ডায়াবেটিক নয়, হাইপারটেনসিভ নয়, কিছু নেই, নর্মাল হেলদি ওয়েল বিং, আমি সেই হিউম্যান বিং, সেই হিসেবে আমি কথাগুলো বলছি। সো 2.5 থেকে 3 লিটার অবশ্যই করে খাবেন, এবং টানা যেরকম বললাম ঘন্টায় ঘন্টায় করে জল খাবেন। সে ডাবের জল হতে পারে, লাইম ওয়াটার হতে পারে, প্লেন জল হতে পারে, ইনফিউজড ওয়াটার হতে পারে, যেরকম আজকাল প্রচুর ডিটক্স ওয়াটার লোকে খায়, জলের মধ্যে একটু লেবু রইলো, ধনে পাতা রইলো, পুদিনা পাতা রইলো, মুসাম্বি কেটে দিয়ে দিতে পারেন। এই ডিটক্স ওয়াটারটাই আমি যাচ্ছিলাম। ডিটক্স ওয়াটার খাওয়াটার জন্য মানে আমি বোতলের মধ্যে একটা পুরো 1 লিটার একটা জলের বোতলের মধ্যে আমি কি এক একটা অসুখের জন্য বা এক একটা কারণের জন্য কি ডিটক্স ওয়াটার ইউজ করব, নাকি ডিটক্স ওয়াটার কিভাবে ব্যবহারটা করব, কিভাবে? ব্যবহারটা হচ্ছে মিনিমাম একটা ইনফিউশন। আজকে জলের মধ্যে আমি
কটা লেবু ফেলে দিলাম, দিয়ে জলটা খেয়ে নিলাম, লেবুর কিছুই জলে মিশলো না। না সুতরাং অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা সেই পার্টিকুলার জিনিসগুলো ওর মধ্যে রেখে দেওয়া। দেবো। আপনি ধরুন অফিসে বেরোচ্ছেন, হুম, হুম। লাস্টে শোয়ার সময় বোতলের মধ্যে ওই জিনিসগুলো ভরে দিলেন, লেট ইট সিট, আচ্ছা এইবার কালকে খান সকালবেলা থেকে। আচ্ছা আচ্ছা। এবার আপনি যদি 1 লিটারের একটা বোতল বা 2 লিটারের বোতল, সেইটা সারাদিন ধরে ওই জলটাই খেলেন, নো প্রবলেম, খেতেই পারেন। আচ্ছা সেটা আপনার জন্য ভীষণ উপকারী, সেটা ডিটক্সও করবে এবং সিস্টেম যখন আপনার থেকে সিস্টেম থেকে যখন ফ্লাশ আউট করছে, সিস্টেম টক্সিনস বের করতে হেল্প করবে। একদম, মানে ডিটক্স ওয়াটার নিয়ে এখন মানুষের সবাই, আমি ডিটক্স ওয়াটার খাই, হ্যাঁ তুমিও খাও, আমি আমি এটা বুঝতে পারি না যে ডিটক্স ওয়াটারটা কিভাবে খাবো, কিভাবে সেটা মানে সেটা না জানলে, এবং এই এই যে টিপস গুলো বা ডায়েটের যে তালিকাগুলো যেগুলো দিচ্ছেন, বাট যেগুলো একদম দরকার, যে প্রশ্নগুলো সেই উত্তরগুলো যেগুলো দিচ্ছেন, এইগুলো অবশ্যই আপনারা যারা দেখছেন তাদের জন্য আমি বলছি, বা যারা শুনছেন তাকে আমি বলছি যে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তারপর এগুলো বাড়িতে করবেন, কারণ সবার যেমন ওয়েটও এক নয়, একদম হ্যাঁ উচ্চতাও এক নয়, একদম। তো সেই ক্ষেত্রে ডায়েটের প্ল্যান বা ডিটক্স ওয়াটার খাবেন কি খাবেন না পুরোটাই কিন্তু নির্ভর করছে তার উপরে। মানে আমি কি এই কথাটা ঠিক বললাম? একদম, ওয়ান সাইজ ডাজ নট ফিট অল, এই যে কথাটা জামা কাপড়ের ক্ষেত্রেও আমরা বলে থাকি, ডায়েটের জন্য কিন্তু একদম প্রযোজ্য। আজকে আমার যেটা হবে ওনার যে সেইটা সবার একদম না। মানুষের যেমন আলাদা তেমনি ডায়েট মানুষও প্ল্যানটাও আলাদা, আলাদা, ডায়েট প্যাটার্নও আলাদা। একদম। আরেকটাও বিনীত অনুরোধ আপনাদের সবার কাছে, এই সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুলভাল জিনিস ঘুরে বেড়ায়, আপনারা তাই দিয়ে ইনফ্লুয়েন্সড হবেন না। কারণ তারা যে কথাগুলো বলছেন, কিছু যে সায়েন্স থাকছে না আমি সেটা বলছি না, কিন্তু সেটা সবাই শুনছে, প্রত্যেকটা জিনিস তো প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল নয়। নয় সুতরাং ভুল হয়ে যাচ্ছে। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে চেম্বারে যে আমি এটা ফলো করেছি, ওইটা ফলো করেছি, তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। সো এই ট্রাবল ইনভাইট করার আগে তারা যদি একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছে চলে আসেন, একটা মিনিমাম 6 মাস অন্তর অন্তর একটা সার্টেন এজের পর 30 বা 40-এর পর যদি ব্লাড টেস্ট গুলো রুটিন করান, তাহলে কিন্তু অনেকটা নিজেকে সুস্থ রাখা যায়। একদম, মানে মেনটেন করা যাকে বলে actually। একদম একদম। আচ্ছা, খাবার দাবার যে খাদ্য তালিকা, আমাদের যে দৈনন্দিন খাদ্য তালিকায় এতে কি ফাইবারটা তো যোগ করতে হবে, একদম। এই ফাইবারটা কিভাবে যোগ করব প্রতিদিনের ডায়েটে? যেরকম বললাম স্যালাড জাতীয় জিনিস, ফাইবার রিচ যেগুলো, হোল গ্রেনস যেরকম বললাম, যেরকম গ্রিন লিফি ভেজিটেবলস বললাম, যখন নাটস খাবেন খোসা সমেত খান। আচ্ছা, দ্যাট উইল মানে অ্যাডাপ্ট ওই টু যে ইওর। বলা হয় না যে আমন্ডের খোসা সমেত খাবো, সোক করে রাখুন ওভারনাইট, পরের দিন পুরোটা ভালো করে চিবিয়ে খান, আচ্ছা আচ্ছা, খোসা সমেত খান। দ্যাট উইল অ্যাডাপ্ট টু ইওর টোটাল ফাইবার ইনটেক। ওকে। আজকে যদি একটা টমেটো রান্নায়, আমাদের যেরকম বাঙালি রান্নায় একটু টমেটো দিই, আপনি টমেটোটা ব্লাঞ্চ করে খোসাটা ফেলবেন না, পুরো টমেটোটা দিন, কারণ টমেটোর খোসাটা কিন্তু একটা ভালো ফাইবার, নষ্ট করবেন না। আপনি হয়তো এক গাদা সবজি খেতে পাচ্ছেন না, টাইম নেই আপনার বানানোর, জাস্ট একটা বোল ফুল অফ স্যালাড সেইটা কেটে খান, দ্যাট উইল অলসো অ্যাড টু ইওর ফাইবার। ফাইবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম, মানে ফাইবার ছাড়া কোনো ডায়েট যে প্ল্যান অসম্পূর্ণ, এটা অসম্পূর্ণ একদম। ফল খাবেন, জুস নয়, জুসে কিন্তু আধা জিনিস মানে বেরিয়ে গোটা যায়। ফল, গোটা ফল খাবেন, আপেল খেলে পুরোটা চিবিয়ে চিবিয়ে খান, পেয়ারা চিবিয়ে চিবিয়ে খান। তখন আমাদের সবার নিজস্ব দাঁত রয়েছে, আই এম নট টকিং অ্যাবাউট একটা 80 বছরের বৃদ্ধ মানুষকে, নর্মাল সুস্থ জীবনে আপনি ফলটা চিবিয়ে খান। ফাইবার, কমলা লেবু খেলে জাস্ট খোসাটা ফেলে কোয়াটা চিবিয়ে খান, নট অরেঞ্জ জুস। মানে যেটাই খাবেন সেটা একদম গোটা খাবেন, গোটা ফল, এবং ফাইবার অবশ্যই দরকার, যেটা উনি বললেন ফাইবার ছাড়া একেবারেই মানে বাদ দেওয়া যাবে না, কোনো ডায়েট প্ল্যান সম্পূর্ণ নয়। আচ্ছা, আমি এবারে কথা আসছি যে রান্না করার ব্যাপারটা, বাঙালির ঘরে ঘরে তো তেলে ভাজা, হ্যাঁ লুচি কচুরি এগুলো তো মাস্ট, না হলে তো হবে না, স্পেশালি রোববারের সকাল। একদম, মানে রবিবার সকাল লুচির তরকারি আর সাদা আলু, মানে এটা ছাড়া তো ভাবাই যায় না। তো আমি এই যে এটা তেলের প্রসঙ্গে আসি, তেল, এই যে তেল কোনটা খাবো, মানে এটা প্রশ্ন না, আমি তেল খাবো না, কিন্তু কোন তেল খাবো আর কোন তেল শরীরের জন্য উপযুক্ত এটা বুঝবো কিভাবে, মানে এটা করব কিভাবে? আমি যেটা একটু আগেই বললাম, কখনো যে তেল নর্মাল রুম টেম্পারেচারে সলিডিফাইড আছে সেই তেল, সেই ফ্যাট গুলো নেবেন না, ফার্স্ট পয়েন্ট। বাদ চলে গেল একটা গ্রুপ অফ ফ্যাট। এবার রইল ভেজিটেবল অয়েল।
আমি কোম্পানির নাম অবশ্যই বলবো না, আপনি রাইস ব্র্যান অয়েল নিতে পারেন, সানফ্লাওয়ার অয়েল নিতে পারেন, স্যাফ্লাওয়ার অয়েল নিতে পারেন। এই তেলগুলো ভালো, ইভেন এগুলো হার্ট হেলদি। রাইস ব্র্যান অয়েলের দুটো ফ্যাটের, মুফা এবং পুফা, দুটো ফ্যাটের বেশ সুন্দর একটা ব্যালেন্স রয়েছে, সুতরাং সেটা যথেষ্ট শরীরের জন্য উপকারী। দুটো ফ্যাট আমাদের কনজাম্পশনের পর দুটো ফ্যাট শরীরে যাচ্ছে। সর্ষের তেল কিন্তু খারাপ নয়। আমাদের বাঙালি বাড়িতে আপনি যদি ফ্যাটটাকে ব্যালেন্স করতে চান, মাছটাকে বানান সর্ষের তেল দিয়ে, ভেজিটেবলস বানান সাদা তেল দিয়ে, দুটো টাইপ অফ তেলেরই ব্যালেন্স কিন্তু গেল। আরেকটা ভীষণ রকম এখন একটা কি বলবো স্টেটাস সিম্বল হয়ে গেছে, আমি অলিভ অয়েল খাই। একদম, আমি প্রশ্নতেই আসছি না যে মানে ডায়েট করলেই আমাকে একটু দামি দামি জিনিস ব্যবহার করতে হবে এবং অলিভ অয়েল হচ্ছে সবচেয়ে উপযুক্ত, আমি অলিভ অয়েলই খাবো। মানে এই যে দামের চক্করে এই অলিভ অয়েলটা কতটা মানে আমি খাবো? অলিভ অয়েল ইজ ভেরি গুড, আমি 100 বার তাই নিয়ে দ্বিমত নেই, কিন্তু সবাই তো কিনতে পারবে না। একদম অ্যাফোর্ডেবিলিটিটা একটা ম্যাটার করছে, যে জন্য আমি আগের তেলগুলোকে বোঝালাম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অলিভ অয়েল কিন্তু ইন্ডিয়ান কুকিং এর জন্য নয়। কারণ হচ্ছে আমরা রান্নাটা কিভাবে করি, আগে তেলটা দিই, তেলটা তেতে ওঠে, দেন উই গিভ ভেজিটেবলস বা মাছ। তার ফলে কি এই যে হাই টেম্পারেচারে অলিভ অয়েলে কুকিংটা হচ্ছে না, হাই টেম্পারেচার প্রোটিন ফ্যাটের যে অলিভ অয়েলের গুড কোয়ালিটি ফ্যাটটা ডিনেচার করে দেয়। যে পারপাসে আমি অলিভ অয়েলটা খেতে চাইছি সেটা পারপাসটা ফুলফিল হচ্ছে না। আপনি স্যালাড ড্রেসিং করে খান না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, মানে এমনি যে রেগুলার যে রান্না করি তাতে অলিভ অয়েল না ব্যবহার করলে, চিকেন কারিতে অলিভ অয়েল নয়, আমি এটা রেকমেন্ড করি না, আমি আমার পেশেন্টদেরও বারণ করি। একদম। আর এই যে দামের চক্করটা বললাম, মনে করুন অনেকে অ্যাভোকাডো, মানে এটা দেশীয় ফল তো নয়, এবং অনেকে মানে আমার মা বাবা বলুন বা যারা আমাদের ছোটবেলাতে কত শুনেছি, হ্যাঁ খুব, মানে এই অ্যাভোকাডোটা খেতে হবে আমাকে স্যালাড হিসেবে। হ্যাঁ, তারপরে মনে করেন এই যে বাদাম গুলো বললেন আপনি, নাটসের এটা বললেন, আখরোটটা সত্যি যথেষ্ট এক্সপেন্সিভ, ভীষণ, অ্যাভোকাডো ভীষণ এক্সপেন্সিভ। হ্যাঁ, এই যে দামি খাবার না হলে আমার ডায়েট হবে না বা ডায়েট আমার ফুলফিল হবে না, এই ব্যাপারটা কি বলবেন? আমি না অলওয়েজ একটা কথা বলি, বি ভোকাল ফর লোকাল। আমি এই কথাটা আমার টকে আমি সবসময় বলে থাকি, ফ্রেশ জিনিস যেটা যে সিজনাল সেইটার ওপর ফোকাস করুন। আজকে অ্যাভোকাডো আসছে বিদেশ থেকে, বাই দ্য টাইম বিদেশ থেকে জিনিসটা আসলো, এসে আমার মার্কেটে এলো এবং আলটিমেটলি আই হ্যাভ পারচেজড ইট, আমার বাড়ি এসে পৌঁছালো, ততক্ষণে কিন্তু তার যে নিউট্রিয়েন্ট কন্টেন্টটা কিছু না হলেও কিছুটা কমতে বাধ্য, তখন আমি ফ্রেশটা পাচ্ছি না। আজকে একটা কলা ইমিডিয়েটলি আমার কাছে হয়তো একটা লোকাল মার্কেট থেকে আমার কাছে হয়তো দুদিনের মাথায় বা একদিনের মাথায় এসে পৌঁছালো, আজকে রাত্রে তারা গাছ থেকে তুললো, কালকে হয়তো বাজারে এসে বিক্রি করছে, আই ক্যান গেট ফ্রেশ থিংস। কিন্তু আজকে কিউই, অ্যাভোকাডো, এই যে মানে ফ্রুটস গুলোর উপর একটা ক্রেজ হয়েছে, এবং সেটাও থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, যে তার হাইপ এবং সাম সেলিব্রিটি তারা অ্যাভোকাডো টোস্ট খাওয়া, অ্যাভোকাডো স্যালাডের মধ্যে খাওয়া, বোল ফুল অফ অ্যাভোকাডো উইথ লট মেনি থিংস, এই জিনিসগুলো না মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আমাদের আপার জেনারেশন কি তার আপার জেনারেশনের কিন্তু এত অসুখ বিসুখ ছিল না যেটা আমাদের আছে। একদমই তাই। সুতরাং এর মানে এই নয় যে এখন এক্সোটিক জিনিস খেয়ে আমি সুস্থ থাকবো, ইটস নট দ্যাট। আপনি ইন্ডিয়ায় কিন্তু যা পাওয়া যায় সেটার জন্য কিন্তু উই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন এনি আদার কান্ট্রি। আমাদের প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এবং আমাদের সেইটা খেয়েও আমরা সুস্থ থাকতে পারি। মানে আমরা কিন্তু লাকি যে আমাদের দেশে এবং আমাদের এই স্টেটে সমস্ত কিছু পাওয়া যায় এবং সেটা ন্যাচারাল এবং লোকাল, মানে আপনি হাতের কাছে যা পাবেন তাই পেয়ে যাবেন। একদম। এই যে সামান্য পেয়ারা এভরি নুক এন্ড কর্নারে পাওয়া যায়, যথেষ্ট রিচ ইন ভাইটামিন সি। পেয়ারা নিউট্রিশনটা যথেষ্ট ভালো। একটা পেয়ারা যদি আমরা রোজ খাই, একটা আমলকি যদি আমরা রোজ খাই, আমাদের প্রায় সারাদিনের ভাইটামিন সি রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেল। আমার তো কোনো দরকার নেই বসে বসে সাপ্লিমেন্টস এন্ড পিলস পপ ইন করবার। একদম। ডায়েট করব, কিভাবে ডায়েট করব? মানে একটা ফাস্টিং করা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করা, বা আমি রেগুলার মানে খেপে খাবো নাকি অনেকটা খাবো, মানে ডায়েটটা করবো কিভাবে? একটা সকাল থেকে রাত পর্যন্ত আমি ডায়েটটা করবো কিভাবে? এই ফাস্টিং করাটা কি খুব দরকার? দেখুন, ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং এ না অনেক রকম প্রসেস রয়েছে। কোনোটা হয়তো কিছু ঘন্টার ফাস্টিং পার ডে, কিছু হয়তো 2 দিন রেস্ট পিরিয়ড, 1 দিন টোটাল ফাস্টিং, এরকম বিভিন্ন রকমের ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্যাটার্ন রয়েছে। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা ভালো প্রোভাইডেড সে তার ব্লাড প্যারামিটার্স
যে একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান তার সঙ্গে কথা বলে আন্ডার সুপারভিশন করা, নিজের মতো আন্দাজে জিনিসটা একদম নয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা প্রেশার বা কোনো আদার ডিজিজ রয়েছে তারা কিন্তু একদম নিজের থেকে করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। 1 নম্বর। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং থেকে অনেক অনেক ইন্টারনালি ওয়েট ম্যানেজমেন্ট হয়, লিপিড প্রোফাইল ম্যানেজড হয়, সুগার ম্যানেজড হয়, এগুলো খুব উপকার হয়। কিন্তু কিভাবে করা সেটাকে আমাদের কিন্তু বুঝে নিতে হবে, 1 নম্বর। প্লাস হচ্ছে ডায়েট এমন একটা কিছু করা উচিত উইচ ইজ সাস্টেনেবল। স্পেশাল কিছু যে করতে হবে তা নয়, কিন্তু প্রত্যেকটা মিলকে যদি আমরা ঠিক মতো ব্যালেন্স করে উইথ প্রোটিনস ইন অল দ্য মিলস, ইকুয়াল একটা ইন্টারভেল দিয়ে, একটা মিল আমি একদম ভয়ঙ্কর বিরিয়ানির মতো একটা প্লেট মিল খেয়ে নিলাম, পরের মিলটায় আমি স্কিপ করে গেলাম, দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে। সেই পদ্ধতিতে একদম নয়। প্রত্যেকটা মিল যদি আপনারা ইকুয়াল পোর্শনে ভাগ করে, ক্যালোরি ভাগ করে করে খান এবং রাতের মিলটা শুতে যাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে ফিনিশ করেন, খাওয়ার পরে একটু গ্যাপ দিয়ে মিনিট 10-15 হাঁটেন, সব মিলিয়ে কিন্তু ইউ ক্যান লিড আ হেলদি ব্যালেন্সড লাইফ। একদম, একদমই তাই। আচ্ছা, এই যে অনেকে রাত করে খায়, হ্যাঁ, আবার অনেকে আবার রাতে অনেকক্ষণ জেগে থাকে, সকালবেলা ব্রেকফাস্ট করে অনেক দেরিতে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমাদের না সার্কাডিয়ান রিদম বলে একটা জিনিস আছে, সেটা মানে হচ্ছে বডির ইন্টারনাল ক্লক। সুতরাং আমরা একটা লাইফস্টাইল বা একটা পদ্ধতিতে আমাদের বডি অভ্যস্ত, যে সকালবেলা উঠলাম, চা খেলাম, একটা ব্রেকফাস্ট করলাম, অনেকে মিড মর্নিং এ একটু ফল খেলো, লাঞ্চ করলো, বিকেলে একটু কিছু খেলো, ডিনার করলো। কিন্তু এই ডিনার শুড নট বি রাত 12টা 1টা, বা একটু আমি স্বাস্থ্যের কারণে রাত্রিবেলা 8টায় ডিনার করলাম, তারপরে আমার ক্রেভিংস হলো ফ্রিজ খুলে চকলেট খেয়ে নিলাম, ফ্রিজ খুলে আইসক্রিম খেয়ে নিলাম। তাহলে আমার এই 8টায় ডিনার করে যে কারণে আমি একটু আর্লি ডিনার করছি, বিফোর আই গো অফ টু স্লিপ, তার আগে আমি একটু ডিনার করে নিচ্ছি একটা গ্যাপ দেওয়ার জন্য, পুরো তার যৌক্তিকতা বলুন, তার সার্থকতা বলুন, সব শেষ। ডায়েট করাটা না করাই ভালো। আমি একটা মিল খাবো। এই যে রিসেন্টলি আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, একটা ওম্যাড ডায়েট বলে একটা ডায়েট চলছে, 1 মিল আ ডে। আচ্ছা, হ্যাঁ, এবার সেটা যদি কেউ রাত্রিবেলাটাকে 1 মিল ধরে নেয়, সে রাত্রিবেলাটা একটা মিল খেলো, প্রপার মিল খেলো, বাকি 24 ঘন্টার মধ্যে সে খাচ্ছে, তার মানে ধরছে 8 ঘন্টা, মানে 23.5 ঘন্টা হি ইজ ফাস্টিং। মানে এটা ঠিকঠাক? আমি এটাতে হয়তো আপনার ওয়েট রিডাকশন অনেকটাই হবে, ক্যালোরি রেস্ট্রিকশন অনেকটাই হবে, কিন্তু এটা সাস্টেনেবল নয়। যেটা সাস্টেনেবল নয় এমন কোনো জিনিস করার আমি পরিপ্রেক্ষিতে পরিপন্থী নই। আমি বলি না যে করুন। কিন্তু মানে আমি যদি আপনার কাছে জানতে চাই যে আমার সকাল থেকে রাত পর্যন্ত মানে কটা থেকে কটা, সকাল কটা থেকে আমি খাবার খাওয়া শুরু করব এবং রাত্রি শোয়ার আগে পর্যন্ত কখন খাবো, সেটা যদি ডায়েট প্ল্যান যদি বলতে হয়, জানতে চাই, তাহলে কি বলবেন আপনি সকাল থেকে? দেখুন, ডায়েট প্ল্যান বেসিক্যালি আবার বলবো পার্সন টু পার্সন কোয়ান্টিটি ডিফার করে, কিন্তু একটা ফ্লো অফ দ্য ডে থাকে। সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে একটা ব্রেকফাস্ট, 11টা 11:30 এরকম টাইমে যদি মিড মর্নিং একটা ফল জাতীয় কিছু খেলেন, কি 1 গ্লাস ছাঁচ টাইপের কিছু খেলেন, দ্যাট ইউ ক্যান হ্যাভ। লাঞ্চ 1:30 2টো ম্যাক্স টু ম্যাক্স, তার মধ্যে দ্যাট শুড হ্যাভ আ কার্বোহাইড্রেট অল্প পরিমাণে, একটা ডাল রইলো, ভেজিটেবলস ফর ফাইবার রইলো, একটা প্রোটিন পোর্শন রইলো, না হলে 1 বাটি দই রইলো, নইলে মাছ বা চিকেন রইলো, নইলে সয়াবিন রইলো, কিছু রইলো, আর ভেজিটেবলস বা স্যালাড যেটা খুশি রইলো। বিকেলে যদি কেউ চা খেতে অভ্যস্ত হন, চা বা ব্ল্যাক কফি খেতেই পারেন। তারপরে আমি যেটা কিছু আগে বলেছিলাম, একটু হ্যান্ডফুল অফ নাটস, ভীষণ ভালো একটা নিউট্রিশন দেয়, একটা ফাইবার থাকছে, গুড ফ্যাট যাচ্ছে, পেটটাও ভরছে, অথচ বাজে জিনিস, বাইরের জিনিস, ভাজাভুজি খাওয়া মানে খাচ্ছি না আর কি। সো এইটা একটা গেল। এবং রাত্রিবেলা ট্রাই টু ফিনিশ অফ ইউর ডিনার বাই ম্যাক্স টু ম্যাক্স 9 o'clock, কারণ আজকাল যা অনেকেই চাকরি করেন, তাদের পক্ষে আমি বলতে পারি না 7টায় ডিনার করে নিন, পসিবল না, তখন তারা বাড়িই ফেরে না তখন। সুতরাং 9টার মধ্যে ডিনার করুন, এবং ডিনারটা আমাদের বাঙালি বাড়িতে যেটা হয়, সারাদিন যত রকম রান্না হয়েছে, রাত্রিবেলা সেটা একদম একটা ভয়ঙ্কর থালি সাজিয়ে আমরা খাওয়ার চেষ্টা করি, যে এটা আমি দুপুরে খাইনি, এটা আইল হ্যাভ, এটা রাত্রে হয়েছে আইল হ্যাভ, সো লট মেনি থিংস আমাদের পেটে চলে আসে, এবং তখন এটা একটা সামচুয়াস মিল হয়ে যায়। ডোন্ট গো ফর দ্যাট। ভেজিটেবলস বেশি করে খান, আবার দুপুরের মতো একটুখানি কার্বস রাখলেন, স্যালাড রইলো,
স্যালাড যদি রাত্রিবেলা, অনেকে একটু শশা টশাগুলো হজম করতে অসুবিধা হয়, যদি সেই অসুবিধাটা হয় রাত্রে স্যালাডটা স্কিপ করতে পারেন। সবজি রইলো, একটা ননভেজ কিছু রইলো, বা ভেজ প্রোটিন কিছু রইলো, বা এক বাটি ডাল রইলো, ভাত রুটি কিছু একটা রইলো, এই সব মিলিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, রাতের দিকে এই যে স্লিপ সাইকেলটা বলা হয়, হ্যাঁ, এইটার জন্য কতটা দরকার? রাতে কি খাবার খাবার, এই ব্যাপারটা তো বললেনই, রাতে এইরকম পরিমাণে খাবারটা খাওয়া দরকার। এই স্লিপ সাইকেলের নিয়ে কি বলবেন? দেখুন, স্লিপ সাইকেলটা ভীষণ রকম মেনটেন করা জরুরি, কারণ হচ্ছে আমাদের বডি একটা সাইকেলের সঙ্গে অভ্যস্ত। এখন আমাদের কিছু প্রফেশনে এসছে, স্পেশালি অনেকে ধরুন ইউএস এর সঙ্গে কাজ করছে, তাদের টাইম জোন আর আমাদের টাইম জোন অ্যাবসলিউটলি অলমোস্ট আলাদা, 12 আওয়ার্স এর একদম, ডিফারেন্স হয়ে যায়। তো আমার দিনের বেলা তো ওনার রাত্রিবেলা, টু ট্যালি উইথ দেয়ার টাইমিংস আমার লোকেরা কাজ করছে রাত্রির জেগে। সুতরাং এতে তাদের অনেক অনেক ক্ষতি হচ্ছে শরীরে, বিকজ তারা দিনটা তারা আসছে, তাদের রাতটা শুরু হচ্ছে সকালবেলা 10টায়, তখন তারা একটা হোলসাম কিছু খেয়ে তারা ঘুমোচ্ছে বিকেল 5টা অবধি। সো এইভাবে আমার তো মনে হয় ট্রাভেল ইনভাইট করাই হচ্ছে। শরীর কর্মক্ষেত্র কিছু করার নেই, মানুষকে কাজ করতে হচ্ছে, কাজ করতে হবে, কিন্তু এই স্লিপ সাইকেল মেনটেন করা ভীষণ জরুরি। যারা পারছেন তারা চেষ্টা করুন এই হোয়াটসঅ্যাপ দেখে, ফেসবুক দেখে, সোশ্যাল মিডিয়া দেখে রাত্রির 1টা-1.5টায় ঘুমাবেন না। ট্রাই টু গো অফ টু স্লিপ বাই 11 o'clock ম্যাক্স টু ম্যাক্স, যাদের পক্ষে সম্ভব, যারা বাড়ি থেকে যাচ্ছেন। যাদের এই নাইট শিফট হচ্ছে আমি তাদের কিছু বলতে পারছি না, তখন তাদের সেটা কাজ, তাদের সেটা করতেই হচ্ছে। কিন্তু যারা পারছেন তারা এই নিজের লাইফ সাইকেলটাকে ঠিক করুন। ঘুমটাকে ঘুমের মতো মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ দরকার। তখন আমরা কিন্তু ঘুমানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ডিপ স্লিপে চলে যাই না, স্লিপেরও কিন্তু বিভিন্ন রকমের স্টেজেস রয়েছে। সুতরাং সেই স্টেজের ওপরও কিন্তু আমাদের বডি রিপেয়ার কাজ করে। এই যে টিস্যু রিপেয়ার, সেল রিপেয়ার যেটাই হয় সেটা কিন্তু ঘুমের মধ্যে হয়। আচ্ছা, এই যে এত খাবারের আমরা আলোচনা করলাম, এই খাবারেই কি সমস্ত পুষ্টি সমস্ত কিছু পাওয়া যায়, নাকি আমরা আলাদা করে মাল্টিভিটামিন কোনো সাপ্লিমেন্ট খাওয়াটাও খুব দরকার, নাকি প্রয়োজনই আছে? না, আমি বলবো না। আপনি যদি পুরো খাবারটা ঠিক মতো খেতে পারেন, আপনার রিকোয়ারমেন্ট, আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যা রিকোয়ারমেন্ট, আপনার মাল্টিভাইটামিনস ঢুকে যাচ্ছে, আপনার ফাইবার ঢুকে যাচ্ছে, তাহলে আমি শুধু শুধু সাপ্লিমেন্ট নেব না, আমি ভাইটামিন মিনারেল সাপ্লিমেন্টস নেব না, বা এমনি কমার্শিয়াল কোনো সাপ্লিমেন্ট ইউজ করব না, যদি আমার নর্মাল ন্যাচারাল খাবার দিয়ে জিনিসটা হয়ে যায়। কিন্তু কিছু লোক হয়তো ইনটেক ভালো নয়, বা অ্যাট দ্য সেম টাইম তার এমন একটা ভয়ঙ্কর সাইকেল, সে হয়তো বা অনেকটা ট্রাভেল করে তাকে যেতে হয়, সে হয়তো সেরকম খাবার নিয়ে যেতে পারছে না, বা যখন সে অফিস থেকে বাড়ি ফিরছে হয়তো ট্রাভেল টাইমই 3 ঘন্টা, তখন আমরা তাদের হয়তো কোনো সাপ্লিমেন্ট দিই। যেটা আমি বলি যে অফিস থেকে বেরোবার সময় জাস্ট অ্যাট ওয়াটার খেয়ে বেরোবেন, একটা গুড নিউট্রিশন গেল, আবার অ্যাট দ্য সেম টাইম আপনার রাস্তায় এতটা আসতে যে খিদে পাবে, সেটা কিন্তু আপনার সেই ক্রেভিংসটা কন্ট্রোলে থাকবে, মিটে যাবে। সেই সব ক্ষেত্রে সাপ্লিমেন্ট। কিন্তু আপনি যদি নর্মাল বাড়ির খাবার প্রত্যেকটা মিলেরটা ব্যালেন্স করে খেতে পারেন, আমার মনে হয় না আলাদা করে সাপ্লিমেন্ট নেওয়ার দরকার হয়। তখন না জেনে ওটিসি ড্রাগস, যেটাকে আমরা বলি, মানে ওভার দ্য কাউন্টার, যেগুলো মানে ওষুধের দোকানে গিয়ে কিনে নিয়ে চলে এলাম, সেগুলো খেলে কিন্তু এক একটা মেডিসিনের এক একটা প্রলংড ইউসেজের কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে। মানে এই নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে বসে এক্সপেরিমেন্ট করবেন। এবং আমি এই কথাটা না প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে বাড়িতে বসে একটা ভিডিও দেখে, সোশ্যাল মিডিয়া দেখে একদম এক্সপেরিমেন্ট করবেন না। বিশেষজ্ঞরা রয়েছে, এবং আমি যথাযথ চেষ্টা করি যে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এবং একটা বার্তা দেওয়ার জন্য, অ্যাওয়ারনেস বার্তা দেওয়ার জন্য, যে মানুষ বাবা সুস্থ থাকুক, এবং সেটা কিন্তু সঠিক উপায়। একদম না হলে যে মানে আমি যেটা দেখছি সেটা আমি আমার জন্যই, সেটা কিন্তু মানুষ এখন বুঝতে পারছে না। আমি আমার জন্য মানে ওর জন্য দরকার, আমারটাও দরকার, একদমই এইটা একদম করবেন না। এবং এই ডায়েট যে প্ল্যান এবং আজকের যে আলোচনাগুলো হলো, সেই আলোচনাগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে তবেই আপনি প্রত্যেক দিনের কি খাবার খাবেন এবং আপনার শরীর অনুযায়ী সেগুলো জেনে নেবেন, এবং কারোর কাছে যাবেন। এবং আমার যে ইনফরমেশন গুলো এই ভিডিওতে দেওয়া হলো, এবং উনি যেগুলো বলে, এবং উনি যেটা বলেছেন সেটা বিস্তারিত, মানে এরপরে আর কারোর যদি কোনো
প্রশ্ন থাকে, মানে সব প্রশ্নের উত্তর এখানে হয়ে গেছে। তাই বলবো নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট করবেন না। আপনারা সুস্থ থাকলে সমাজটাও ভালো থাকবে। একদম। এবং আমি চাই যে এই বার্তাগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। কোনো কনফিউশন রাখবেন না, যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইকস করবেন, কমেন্ট তো করবেনই, সাবস্ক্রাইবও করবেন। আজকের মতো এই গুরুত্বপূর্ণ একটা এপিসোড শেষ করছি। আমরা আবার কোনো একটা ইন্টারভিউয়ে বা এপিসোডে আপনাকে পাবো আশা রাখছি। নিশ্চয়ই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।